অফিস থেকে বাসায় ফিরতেই আজ দেখলাম মা আমার স্ত্রীর চুলের মুঠি ধরে মুখে যা আসে তাই বলছে, এমনকি গায়ে হাত পর্যন্ত তুলছে। আর তৃষা আমাকে বারবার হাতে পায়ে ধরে নিজেকে বলে দাবি করলেও আমার মায়ের মন গলছে না কিছুতে। এটা আজ নতুন কিছু নয়, আমি ভালোবেসে বিয়ে করেছি। তবে তৃষা গরিব ঘরের মেয়ে হয়, আমার মা ওকে এখনো সহ্য করতে পারে না। তাই যখন তখন সুযোগ পেলেই ওকে কোনো কথা বলতে ছাড় দেয় না। মা যখন আবার তৃষার গায়ে হাত তুলতে শুরু করলো, তখন আমি আর দাঁড়িয়ে থাকতে না পেরে দ্রুত ছুটে গেলাম স্বামী হিসাবে আমার কর্তব্য পালন করতে। মা, এসব তুমি কি করছো? ওকে এভাবে মারছো কেন? আমার মা দাঁত মুখ ভেঙে বললেন, মারবো না তো কি করব? তোর বউকে মাথায় তুলে নাচবো নাকি? এরকম একটা গরিব ফকিন্নি মেয়েকে বিয়ে করতে তোকে আমি আগেই নিষেধ করেছিলাম। তখন যদি মায়ের কথা শুনতি তাহলে আজকে এই দিন দেখতে হতো না। মা, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। ওর দোষটা কি সেটা তো বলবে। গরিব ঘরের মেয়ে সারা জীবন অভাব দেখে বড় হয়েছে, টাকা দেখলেই লোভ সামলাতে পারবে না, এটাই স্বাভাবিক। তোর বউ আমার আলমারি থেকে টাকা চুরি করেছে। বিয়ের পরেও যখন তুই আমার কাছে টাকা রাখিস তখনই বুঝতে পেরেছিলাম নিজের বউকে তুই বিশ্বাস করতে পারিস না। কিন্তু দেখ, তোর বউ আমার আলমারি থেকে টাকা চুরি করার সাহস করলো। নিশ্চয়ই আমি যখন গোসলে ছিলাম তখন এই কাজ করেছিস, তাই না? তুলি অনুরোধ করে বলল, আমি সত্যি বলছি, আমি আপনার আলমারি থেকে কোনো টাকা চুরি করিনি। আমি খুব অভাবে বড় হয়েছি। তবে আমার মরা মায়ের নামে শপথ করে বলছি, আমি কোনোদিন বিনা অনুমতিতে কারো টাকা কিংবা জিনিসপত্রে হাত দেইনি। মা, দেখেছো তো, ওর মায়ের নামে শপথ করে বলছে ও কিচ্ছু করেনি। তুমি ওকে ভুল বুঝছো। আমার মা যেন আরো তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, এই মেয়ে, আমার ছেলেকে কি জাদু করেছিস বুঝতে পারছি না। এমনিতেই তোকে আমার কথা না শুনে বিয়ে করলো, তার উপর তোর অপরাধের কথা শুনেও আমাকে বলছে তুই নাকি কোনো দোষ করিসনি। না, আমি আজকেই তোকে পুলিশে দিব, চল। বলেই আমার মা টানতে টানতে তৃষাকে ঘরের বাইরের দিকে নিয়ে গেল। আমি খুব তাড়াহুড়ো করে সেখানে ব্যাগটা রেখে মাকে আটকাতে গেলাম। কোন রকমের দরজার সামনে এসে মাকে ধরে বললাম, মা, তুমি ও চুলের মুঠি ছাড়ো। আর তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ? তুমি কি নিশ্চিত টাকাটা চুরি করেছে? আরে বাবা, তুমি তো নিজের চোখে দেখোনি, তাই না? তুই তোর বউয়ের কোনো দোষ দেখবি না, সেটা আমি বুঝে গেছি। কিন্তু এই গরিব ছোট ঘরের মেয়েটা আমার আলমারি থেকে তোর রেখে যাওয়ার ব্যবসার ৮০,০০০ টাকা চুরি করেছে, আমি জানি। কেন, তোর মনে নেই তোর শ্বশুরের হার্টের অপারেশনের জন্য অনেক টাকার দরকার বলে কয়েকদিন ধরে কান্নাকাটি করছিল? আমি রাগটা কন্ট্রোল করে আবারও মাকে বললাম, তুমি ওর চুলের মুঠি ছাড়ো মা, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। ছাড়বো না, আজকে ওকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। আমি তখন জোর করেই মায়ের হাত থেকে ওকে ছাড়িয়ে নিলাম। আমার মা অবাক হয়ে বলল, তুই আমার ছেলেকে তাবিজ করেছিস নাকি? মা, রাখো তোমার আজে বাজে কথা। তোমার অবগতির জন্য বলছি, আমার শ্বশুরের হার্টের অপারেশন হয়ে গেছে। তুমি এই বিষয়ে কোনো খোঁজ খবর নিতে চাওনি, তাই আমরাও আর জানাইনি। ওদের অল্প কিছু জমি ছিল, তা বিক্রি করে এবং মহাজনের কাছ থেকে আরো কিছু টাকা ধার করে ওর বড় ভাই আর ও মিলে ওর বাবার অপারেশন করিয়েছে। আমি দিতে চাইলেও আমার থেকে কোনো টাকা নেয়নি। আর সেখানে তুমি ওকে চোর অপবাদ দিয়ে পুলিশে দিচ্ছ শুধুমাত্র সন্দেহের বসে। আমার মা খানিক সময় চিন্তা করে বললেন, তা না হয় বুঝলাম, তাহলে বল আমার আলমারি থেকে এতগুলো টাকা কোথায় গেল তাহলে? আমি বাধ্য হয়ে বললাম, ঠিক আছে, তাহলে শোনো। আমি যখন আমার অফিসে বসেছিলাম তখন দেখলাম হঠাৎ আমার অফিসের গোড়ায় তোমার মেয়ে আর তার জামাই এসে হাজির। আমি তাদের চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারলাম নিশ্চয়ই কোনো বড়সড় ঝামেলা হয়েছে, কারণ তোমার মেয়ে জামাইয়ের স্বভাব আমার অজানা নয়। আমি ভেতরে আসতে বলতেই তোমার মেয়ে আমার পায়ে ধরে বলল, ভাইয়া, তুই আমার সংসারটা বাঁচা। আমার সংসারটা মনে হয় নষ্ট হয়ে গেল, আমার জীবনটা শেষ হয়ে গেল। ভাইয়া, তুই আমাকে বাঁচা। আমি আমার আদরের বোনকে দাঁড় করিয়ে বললাম, কি হয়েছে সেটা আমাকে খুলে বল। ভাইজান, আপনাকে আর কি বলবো, আপনার কথায় আপনার বন্ধুর অফিসে চাকরি নিলাম, কিন্তু সে তার ব্যবসা করতে পারছে না টাকার অভাবে, তাই আমার চাকরি চলে গেল। এখন আমার সংসার কিভাবে চলবে আপনি বলুন? আমি তার কথায় অবাক হয়ে বললাম, হাশেমের ব্যবসা বন্ধ হয়ে গেছে এমন কোনো কথা আমি শুনিনি। আর যদি কিছু টাকার দরকার হয় তাহলে সে আমাকে বলতে পারত, আমি নিজের আর আমার ক্লায়েন্টের থেকে অন্তত তাকে ব্যবস্থা করে দিতে পারতাম। এরকম ব্যবসা বন্ধ করে দেওয়ার মতো দুর্বল মনের মানুষ আমার বন্ধু না। ভাইয়া, তুমি সবসময় আমার স্বামীকে সন্দেহ করো। ও আগের মতো নেই ভাইয়া, এখন সৎ পথে রোজগার করে, টাকা ইনকাম করে। আমি বললাম, ঠিক আছে, তোরা একটু ওয়েটিং রুমে গিয়ে বসে একটা কফি খা, আমি 10 মিনিটের মধ্যে একটা কাজ শেষ করে আসছি। ওরা বেরিয়ে যাওয়ার পর আমি বেলকনিতে গিয়ে আমার বন্ধু হাশেমকে ফোন দিলাম। আমি প্রচন্ড অবাক হলাম, আমার বন্ধু এই জীবনের প্রথম আমার কল কেটে দিল। আমি আবারও কল দিতে সে বাধ্য হয়ে হয়তো রিসিভ করলো। আমি বললাম, কি রে, তুই তো কখনোই আমার ফোন কেটে দিস না, আজকে কি ব্যস্ত বেশি? আমি কি তাহলে পরে ফোন দিব? হাশেম বলল, বন্ধু, কিছু মনে করিস না, আমি তোর কথা রাখতে পারবো না, তাই তোর কল রিসিভ করতে চাইনি প্রথমে। আমি আরো অবাক হয়ে বললাম, তুই কোন কথার কথা বলছিস? আমি তো তোকে কিছুই বলিনি এখনো। আমি জানি বন্ধু, তুই আমাকে তোর বোন জামাইয়ের চাকরিটা আবার ফিরিয়ে দিতে বলবি, কিন্তু আমি সেটা পারবো না। তুই এসব কি বলছিস? আমার বোন জামাইয়ের চাকরি তুই কিভাবে ফেরত দিবি? ও তো বললো তোর ব্যবসা নাকি বন্ধ হয়ে গেছে, তুই আমাকে কিছু জানাসনি কেন? হাশেম রেগে গিয়ে বলল, ব্যবসা বন্ধ হয়ে গেছে মানে? ওই ফ্রডের নামে আমি মামলা করতাম যদি তোর বোনের হাজবেন্ড না হতো। ব্লাডি চিটার। হাশেম, আসলে এই বিষয়ে আমি কিছু
জানি না, প্লিজ আমাকে বিষয়টা খুলে বল। তারপর হাশেম যা বলল তা শুনে আমি তো আকাশ থেকে পড়লাম। সব শুনে আমি বললাম, বন্ধু, আমার বোন জামাইয়ের কৃতকর্মের জন্য আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। তোর আমার কাছে ক্ষমা চাইতে হবে না। যদি পারিস তোর বোন জামাইকে লাইনে আনার চেষ্টা কর, না হলে তোর বোন জীবনে অনেক কষ্ট পাবে। আচ্ছা এখন রাখি, আমার কাজ আছে। বাইরে যখন বের হলাম তখন চোখে পড়লো আমার আদরের বোনের গায়ে আমার অফিসে বসে হাত তুলছে ওই বাটপার। আমি তৎক্ষণাৎ গিয়ে তার হাত চেপে ধরে বললাম, তোমার সাহস তো কম না, আমার বোনের গায়ে হাত তোলো তুমি আমার অফিসে বসে। এই মিস্টার, আপনার কাছে সাহায্য চাইতে এসেছি বলে যা বলবেন তাই শুনবো সেটা মনে করবেন না। তাছাড়া আমি লিডার হাজবেন্ড, আমি ওর গায়ে হাত তুলতে পারি, ওকে শাসন করতেই পারি। আমি ওই লোফারের গালে দুটো চর বসিয়ে বললাম, আমার সামনে এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আছিস সেটাই তোর ভাগ্য। নিজের স্ত্রীকে একজন স্বামী অবশ্যই শাসন করতে পারে, তবে যদি সে নিজের 10টা দায়িত্ব পালন করে এবং স্ত্রীর 10টা আবদার পূরণ করে। তোর মতো লম্পট যে কিনা অফিসে প্রতিটা মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে যেতে চায় এবং মদ খেয়ে আমার বোনের গায়ে হাত তোলে প্রতি রাতে, তার স্ত্রীকে শাসন করার কোনো অধিকার নেই। আর তোমার মতো একজন বাটপার যে কিনা আমার রেফারেন্সে চাকরি নিয়ে আমার বন্ধুর অবর্তমানে তার অফিসের টাকায় হাত দেয়, এমন বিশ্বাসঘাতককে আমিও নিজের বোনের হাজবেন্ড বলে পরিচয় দিতে পারবো না। আর এসব কথা বলে আমি যখন রাগ করে আমার কেবিনে চলে আসি তখন আমার বোন আবার এসে আমার পা ধরে ফেলে। তারপর চোখের জল ফেলে বলল, আমি জানি আমার স্বামী খুব খারাপ, কিন্তু তবুও আমার স্বামী। ও অনলাইনে জুয়া খেলে অনেক টাকা ধার দেনা করেছে। প্রতিদিন পাওনাদাররা এসে বাসায় টাকা খোঁজে, এমনকি রাস্তাঘাটে আমাকেও ডিস্টার্ব করে, ভয় দেখায়। ওর চাকরিটাও চলে গেছে। তুই আমার স্বামীকে বাঁচা ভাইয়া, তোর পায়ে পড়ি। লিডা, তুই এখনো তোর স্বামীর পক্ষে কথা বলছিস। তুই ছেলেটাকে ভালোবেসে বিয়ে করেছিস। আমি জানি একজনকে ভালোবাসলে মানুষ অন্য কাউকে বিয়ে করে সুখী হয় না, তাই মাকে অনেক বুঝিয়ে ওর সাথে তোকে বিয়ে দিয়েছি। কিন্তু আমি তখনই খোঁজ নিয়ে জেনেছিলাম ছেলেটা ভালো না, তাই ওকে একটা চাকরি দিলাম আমার বন্ধুর অফিসে। ভাই, আমি সব জানি, আমি মিনতি করছি, তুই আমার স্বামীকে বাঁচা, আমার সংসারটা বাঁচা, ওকে একটা সুযোগ দে। ঠিক আছে, আমি শেষবারের মতো তোর কথায় ওকে সুযোগ দিচ্ছি, কিন্তু ওকে পবিত্র কোরআন হাতে নিয়ে শপথ করতে হবে যে আর কোনোদিন কোনো আজে বাজে কাজ করবে না এবং মদ জুয়ার আশেপাশেও যাবে না। তারপর যখন আমার চোখের সামনে পবিত্র কোরআন হাতে নিয়ে শপথ করে বলেছিল আর কোনোদিন কোনো বাজে কাজ করবে না এবং আমার বোনকে কষ্ট দেবে না, তারপর আমি তোমার অজান্তে তোমার আলমারিতে থাকা টাকাগুলো নিয়ে সকালে নিশির হাতে তুলে দিলাম। আর তোমার মেয়ে আমাকে বারবার করে অনুরোধ করেছে যেন কথাগুলো তোমাকে না বলি, কারণ তুমি এমনিতেই ছেলেটাকে পছন্দ করো না। আমি ভেবেছিলাম আবার একই পরিমাণ টাকা ওখানে রেখে দেব যেন তুমি কিছুই বুঝতে না পারো, তবে তার আগে যে এমন একটা ঘটনা ঘটে যাবে আমি বুঝতে পারিনি। সব কথা শোনার পর আমার মা চোখের জল ফেলে আমার স্ত্রীর হাত ধরে বললেন, মা, আমি কি বলে ক্ষমা চাইবো বুঝতে পারছি না, তুই যদি পারিস আমাকে ক্ষমা করে দিস। এই আমি তোর পা ধরছি। এটা কি করছেন? আপনি আমার মায়ের মতো, আপনি আমার পা ধরে আমাকে গোনার ভাগিদার করবেন না। আমি কিছুই মনে করিনি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের গল্পের মেসেজ, কখনোই কোনো প্রমাণ ছাড়া শুধুমাত্র সন্দেহের বশে কাউকে কোনো অপবাদ দিয়ে তার মনে আঘাত দেবেন না। গল্পটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। গল্পটির রচনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।